আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আয়ামে জাহেলিয়া যুগের পরিচয়, আয়ামে জাহেলিয়া যুগের সংজ্ঞা ও সময়কাল সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা। মূলত আয়ামে জাহেলিয়া যুগ বলা হয় সেই সময়কালকে, সেই সময় যে যুগে সেই সময়কালকে যখন কোনো অজ্ঞতার যুগ, বর্বরতা ও তমসাচ্ছন্ন ছিল, সেই যুগকে আমরা আয়ামে জাহেলিয়া যুগ হিসেবে মনে করি। কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কালকে বোঝায় যে যুগে কোনো ধর্মীয় বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ব্যক্তি ছিল না, অনুপ্রাণিত ধর্মীয় ব্যক্তি ছিল না, এবং প্রত্যাদিষ্ট কোনো ধর্মগ্রন্থ ছিল না। তাহলে চলো আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমরা ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ইসলাম পূর্ব যুগে গোত্রীয় সংগঠন সম্পর্কে আলোচনা করব। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং নৈরাজ্যজনক অবস্থা ছিল। উত্তরে বাইজেন্টাইন এবং দক্ষিণে পারস্য ব্যতীত পারস্য রাজ্য ছিল আরবদের স্বাধীন রাজ্য। তাদের কেন্দ্রীয় কোনো শাসন ক্ষমতা এবং শক্তি ছিল না বিধায় তারা গোত্রীয়ভাবে গোত্রীয় শাসন কাঠামোর মাধ্যমে বসবাস করত। গোত্রীয় শাসনে তাদের শাসন কাঠামোর মূল ভিত্তি। গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা। গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা। গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা। তাদের অনেকগুলো ছোট ছোট গোত্র ছিল। এই ছোট ছোট গোত্রগুলোকে বলা হয় কাউ। ছোট ছোট গোত্রগুলোকে বলা হয় কাউ। তারা কেন্দ্রীয় শক্তিকে একত্রিত হয়ে কয়েকটি গোত্র, ছোট ছোট গোত্রগুলোকে বলা হয় কাউ। তারা অনেকগুলো ছোট ছোট গোত্রগুলোকে একত্রে বসবাস করত চুক্তিবদ্ধ হয়ে। এই চুক্তিকে বলা হয় মৈত্রী চুক্তি বা আল আহালা। এই চুক্তিকে বলা হয় মৈত্রী চুক্তি বা আল আহলাফ। আরবদের সমাজ জীবনে গোত্রই ছিল তাদের প্রধান শক্তি। এজন্য তারা গোত্রভুক্ত হয়ে বসবাস করাই ছিল তাদের জন্য অপরিহার্য। স্বগোত্রীয় সদস্যদের প্রতি তারা যেমন সহানুভূতিশীল ছিল, তেমনি বহিঃশত্রুর প্রতি তারা
প্রতি তারা যেমন সহানুভূতিশীল ছিল, তেমনি শত্রু গোত্রদের প্রতিও ছিল তারা অনুরূপ শত্রুতা পোষণ করত। স্বগোত্রীয় শত্রুদের কোনো অপমান সকলে সমভাবে উপলব্ধি করতেন। গোত্রপ্রীতি অনুরাগ বেদুইনদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। আসাবিয়া ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আসাবিয়া বলা হয় মানে তাদের গোত্রপ্রীতিকে। তারা ব্যক্তিগত স্বাধীনতা জলাঞ্জলি দিতে কোনো দ্বিধা করত না। স্বাধীনতা বা আত্মসম্মানে তারা আঘাতপ্রাপ্ত হলে জীবন মরণ সংগ্রামে তারা লিপ্ত হতো, অবতীর্ণ হতো। এই ছিল আরবদের গোত্রীয় সংগঠন। শেখ বা দলপতি নির্বাচন ও তার কার্যক্ষমতা। শেখ বা দলপতি নির্বাচন ও তার কার্যক্ষমতা সম্পর্কে প্রত্যেক গোত্রের একজন দলপতি ছিলেন, যিনি শেখ নামে পরিচিত। বয়স, বিচার বুদ্ধি, অভিজ্ঞতা, যোগ্যতা সবকিছু বিবেচনা করেই তারা শেখ বা দলপতি নির্বাচন করতেন। শেখ বা দলপতি নির্বাচনে তারা গণতন্ত্র পদ্ধতির মাধ্যমে তারা দলপতি নির্বাচিত হতেন। নির্বাচনের মাধ্যমে তাকে রদবদল করা হতো। এজন্য তার কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। নির্বাচক তার কার্যক্ষমতা নির্বাচক মণ্ডলীর উপর নির্ভর করত। শেখের প্রতি আনুগত্য ছিল সার্বজনীন। অধ্যাপক পিকেহিটি বলেন, তার প্রশাসনিক ক্ষমতা ছিল সীমিত ছিল বিদায় বিচার কার্য, সামরিক ও অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উপর পরামর্শ করে গঠিত পরামর্শ অনুসারে সদস্যদের পরামর্শ দিতেন। গোত্রীয় এই ছিল শেখ বা দলপতি নির্বাচনের কার্যক্ষমতা। গোত্রীয় কলহ ও রক্তক্ষয়ী যুদ্ধ। গোত্রীয় কলহ ও রক্তক্ষয়ী যুদ্ধ প্রাক ইসলামী যুগে গোত্রীয় কলহ একটি তুচ্ছ ঘটনাকেই কেন্দ্র করে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যেত। তারা দীর্ঘমেয়াদী সংঘর্ষে লিপ্ত হতো, যেমন বানু বকর ও তাগলিবের মধ্যে সংঘটিত বাসুস যুদ্ধ প্রায় 40 বছর দীর্ঘস্থায়ী হয়েছিল। মদিনার আওস ও কাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে বুয়াসের যুদ্ধ এবং মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের মধ্যে হরফ আল ফুজ্জার প্রভৃতি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়েছিল। অনবরত
যুদ্ধ বিগ্রহের এই সময়কে তারা আয়াম আল আরব বলা হতো। অনবরত এই যুদ্ধ সময়কালকে তারা আয়াম আল আরব হিসেবে অভিহিত করত। স্বগোত্রীয় সদস্যদের বিরোধ নিষ্পত্তি। গোত্রীয় সদস্যদের মধ্যে বিবাদ মীমাংসার ক্ষেত্রে জীবনের বদলে জীবন, রক্তের বদলে রক্ত, অঙ্গের বদলে অঙ্গ, এই প্রতিশোধমূলক ছিল তাদের চিরাচরিত নিয়ম এবং তাদের স্বীকৃত আইন হিসেবে বিবেচিত হতো। বস্তুত গোত্রীয় সদস্যদের বিবাদ নিষ্পত্তিতে তিনটি পন্থা অবলম্বন করা হতো। প্রথমত, হন্তাকে নিহত ব্যক্তির ওয়ারিশের নিকট সমর্পণ করা হতো। তারা তাকে হত্যা করে প্রতিপক্ষের প্রতিশোধ গ্রহণ করত। দ্বিতীয়ত, হন্তাকে ক্ষমা করে নিহত ব্যক্তির ওয়ারিশ এর মহাত্মা প্রদর্শন করত। এবং তৃতীয়ত, নিহত ব্যক্তির জন্য মৃত্যুপণ দিয়াত প্রদান করা হতো। এবং মুক্তি লাভ করত। কোন হন্তা গোত্র ত্যাগ করলে, পদায়ন করলে তাকে সমাচ্যুত বলে ঘোষণা করা হতো। আন্তঃগোত্রীয় বিরোধ নিষ্পত্তি। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক ব্যবস্থায় আরেকটি পদ্ধতি ছিল আন্তঃগোত্রীয় বিরোধ নিষ্পত্তি। আন্তঃগোত্রীয় বিরোধ নিষ্পত্তি মীমাংসার জন্য কোন কোন সময় তৃতীয় পক্ষে হস্তক্ষেপ করত বা সালিশ মানা হতো। গোত্রে অন্তর্ভুক্তির পদ্ধতি। শুধু রক্ত সম্পর্কযুক্ত সদস্য এই গোত্রে অন্তর্ভুক্ত হতে পারতেন। এবং অন্যান্য সদস্য গোত্রভুক্ত হতে পারত। কোন পরিবারের মুক্তিপ্রাপ্ত দাস ওই পরিবারের সাথে সম্পর্কযুক্ত হয়ে স্বাধীনভাবে উক্ত গোত্রেই বসবাস করতে পারত। সে সদস্যকে উক্ত পরিবারের মাওলা হিসেবে অভিহিত করা হতো। নগর রাষ্ট্র হিসেবে মক্কা। আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, কিংবা সুসংগঠিত কোনো রাজনৈতিক সংগঠনও ছিল না। না থাকলেও তারা ধর্মীয় ও সামাজিক গুরুত্বের জন্য মক্কার প্রাগ্রাসর রাজনীতির উন্মেষ ও নগর রাষ্ট্রের সূত্রপাত হয়েছিল। মক্কার রাজনৈতিক সংগঠনের মূলে ছিল কুরাইশ ও
গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মালা বা মন্ত্রণা পরিষদ। মালা বা মন্ত্রণা পরিষদ মক্কার কুরাইশ ও গোত্রপতিদের দ্বারা সংগঠিত একটি পরামর্শ সভা। এ পরিষদে মক্কার নগর রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থাকে তদারকি করত। এছাড়াও বিভিন্ন গোত্রের মধ্যে তারা ভারসাম্য রক্ষা করত এবং পার্শ্ববর্তী অঞ্চলের বেদুইনদের সাথে মৈত্রী জোট গঠন করত। পরিশেষে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হতো। এই ছিল নগর রাষ্ট্র হিসেবে মক্কার কর্মকাণ্ড। নগর রাষ্ট্র হিসেবে মক্কার প্রশাসনিক দপ্তর সমূহ কুসাই 480 খ্রিস্টাব্দে মৃত্যুর সময় মক্কার ওয়ালি হিসেবে পুত্র আব্দুদ্দারকে মনোনীত করে যান। সে সময় মক্কার শাসন ব্যবস্থাকে 5টি স্তরে বিভক্ত করা হয়েছিল। মক্কার শাসন ব্যবস্থাকে 5টি কার্যক্রমে বিভক্ত করা হয়। 1 নাম্বার হচ্ছে যে হিজাবা, কাবাগৃহের আবৃতকরণ। 1 নাম্বার হচ্ছে হিজাবা, অর্থাৎ কাবাগৃহের আবৃতকরণ। কাবাগৃহের আবৃতকরণ। 2 নাম্বার হচ্ছে যে ছাকায়া, জমজম কূপ হতে তীর্থযাত্রীদের মধ্যে পানি বিতরণ। 2 নাম্বার হচ্ছে সাকায়া, সাকায়ার কাজ হচ্ছে যে জমজম কূপ হতে পানি যারা তীর্থযাত্রী ছিল তাদের মাঝে বিতরণ করা। 3 নাম্বার হচ্ছে রিফাদা, তীর্থযাত্রীদের অভ্যর্থনা জানানো। 3 নাম্বার রিফাদা, তীর্থযাত্রী যারা আসে তাদেরকে অভ্যর্থনা জানানো। 4 নাম্বার হচ্ছে নাদোয়া, শুরার সদস্য পদ লাভ। 4 নাম্বার নাদোয়া, শুরার সদস্য পদ লাভ। 5 নাম্বার হচ্ছে যে লিওয়া, পতাকা উত্তোলন। 5 নাম্বার হচ্ছে লিওয়া, পতাকা উত্তোলন। নগর রাষ্ট্র মক্কার প্রশাসনিক দপ্তর কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে হিজাবা হচ্ছে যে কাবাগৃহকে আবৃত করবে তারা। 2 নাম্বার হচ্ছে ছাকায়া, তারা জমজম কূপ হতে তীর্থযাত্রীদেরকে পানি বিতরণ করবে। 3 নাম্বার হচ্ছে রিফাদা হচ্ছে যে তীর্থযাত্রীদেরকে অভ্যর্থনা জানাবে। 4 নাম্বার হচ্ছে নাদোয়া হচ্ছে শুরার সদস্য পদ লাভ। 5 নাম্বার হচ্ছে লিওয়া হচ্ছে পতাকা উত্তোলন। এই ছিল নগর রাষ্ট্র মক্কার প্রশাসনিক কাঠামো। তাহলে আমরা দার আল নাদোয়া কি সে সম্পর্কে একটু জেনে নিই। কুসাই কাবাগৃহে পুনর্নির্মাণ করেন এবং তার পাশে একটি প্রাসাদও নির্মাণ করেন, যার নাম করা হয় দার আল নাদোয়া। যখন কুসাই কাবাগৃহকে পুনর্নির্মাণ করেছিল এবং তার পাশে একটি প্রাসাদ নির্মাণ করেছিল, এই প্রাসাদের নাম হচ্ছে যে দার আল নাদোয়া। দার আল নাদোয়াতে
দার আর নাদওয়াতে বসে মক্কা নগরের গণ্যমান্য ব্যক্তি এবং গোত্রপতি ও শেখরা বিভিন্ন পরামর্শ সভা বা আলোচনা করতেন। প্রকৃতপক্ষে এটি ছিল কুরাইশদের সংসদ ভবন। গুরুত্বপূর্ণ সব সদস্যদের সমাধান এখানে করা হতো। বাণিজ্য কাফেলা যাত্রা করত, তারাও এখানে যাত্রা শুরু করত এবং প্রত্যাবর্তন করে প্রথমে এখানে উপস্থিত হতো। কিন্তু নগর ও কাবাগৃহ বিষয়ক যেগুলো সর্বসাধারণের বিষয়, সেগুলোর জন্য সকল নাগরিক কাবা প্রাঙ্গণে সাধারণ সভা করে সিদ্ধান্ত নিতেন। এটাই ছিল দারুল আর নদওয়া বা পরামর্শ সভা। মক্কার পৌর সমিতি মক্কার নাগরিকের বিশেষ তীর্থযাত্রীর সুযোগ সুবিধা তদারকির জন্য একটি পৌর সমিতি গঠন করা হয়। হাজার হাজার তীর্থযাত্রী আহার ও বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের সুযোগ সুবিধা প্রতি লক্ষ্য রাখা ছিল। কোনো গোলযোগ হতে নিষ্পত্তি করা, দর্শনীয় স্থানগুলোকে পথ পরিষ্কার করা এবং তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় খাদ্য বস্তু, ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা উক্ত পৌর সমিতির কার্যক্রম ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে ইসলাম পূর্ব যুগের আরবের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জেনেছি। তাদের গোত্রীয় শাসন, শেখ বা দলপতি নির্বাচন, গোত্রীয় কলহ, রক্তক্ষয়ী যুদ্ধ, আন্তঃগোত্রীয় কুন্দল, স্বগোত্রীয় প্রশাসনিক দপ্তর হিসেবে মক্কা কার্যক্রম সমূহ, দারুন নদওয়া, মক্কার পৌর সমিতি, সেগুলো সম্পর্কে জেনেছি। আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা প্রাক ইসলাম পূর্ব যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।